দেবতাখুম বাংলাদেশের বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলায় অবস্থিত এক রহস্যময় ও নয়নাভিরাম প্রাকৃতিক জলাধার, যা পার্বত্য চট্টগ্রামের অন্যতম মনোরম পর্যটন স্থল হিসেবে পরিচিত। চারপাশের শান্ত পরিবেশ, স্বচ্ছ জলরাশি ও সুউচ্চ পাথুরে দেয়াল দেবতাখুমকে প্রকৃতির এক অপার বিস্ময় হিসেবে গড়ে তুলেছে। আর আমাদের আজকের গন্তব্যস্থল এই দেবতাখুম। দেবতাখুম যাওয়ার জন্য আমরা যাত্রা শুরু করি সেন্ট মার্টিন হুন্দাই রবি এক্সপ্রেসের রাত 11টার বাসে করে, যা আমাদের ব্রেক দেয় রাত 2:15টায় কুমিল্লার গ্রিন ভিউ হোটেলে। যেহেতু আমরা রাতে খেয়ে বের হইনি, তাই আমাদের বেশ ক্ষুধা লেগে গিয়েছিল, আর তাই আমরা অর্ডার করেছিলাম খিচুড়ি গরুর মাংস। এইসব হাইওয়ে রেস্টুরেন্টে সাধারণত খাবারের দাম একটু বেশিই থাকে, আর তাই খাবার অর্ডার করার আগে অবশ্যই দাম জেনে নেবেন। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার রওনা হলাম বান্দরবন শহরের উদ্দেশ্যে, আর এক ঘুমেই পৌঁছে গেলাম বান্দরবন। আমরা উঠেছিলাম বান্দরবন পার্বত্য জেলা পরিষদের রেস্ট হাউসে। রেস্ট হাউসে উঠে ঘন্টা দুয়েক আমরা বিশ্রাম নিয়ে নিলাম, আর তারপরেই বেরিয়ে পড়লাম দেবতাখুমের উদ্দেশ্যে। যেহেতু দেবতাখুমের সিকিউরিটি পারপাজে এনআইডির 3টি ফটোকপি প্রয়োজন হয়, আর তাই আমরা শহর থেকেই ফটোকপি করে নিলাম। আর কিছু শুকনো খাবার কিনে নিলাম, যেন পথে যেতে যেতেই আমরা ব্রেকফাস্ট সেরে ফেলতে পারি। আমরা গিয়েছিলাম সিএনজি রিজার্ভ করে, যার ভাড়া পড়েছিল 2200 টাকা। তাছাড়া আমাদের সিএনজি ড্রাইভার সুজন তঞ্জঙ্গা ছিলেন খুবই হেল্পফুল। আমি ওনার মোবাইল নাম্বার ভিডিও ডেসক্রিপশন বক্সে শেয়ার করেছি, আপনারা প্রয়োজন বোধে তার সাথে যোগাযোগ করে নিতে পারেন। এরপর ঘণ্টাখানিকের মধ্যে আমরা পৌঁছে গেলাম কচ্ছপতলী বাজার। সেখান থেকে আমরা দেবতাখুম যাওয়ার অনুমতি নিয়ে গাইড ঠিক করে ফেলি। এরপর আমরা লিরাগাঁও হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে দুপুরের খাবার অর্ডার করি। বেসিক্যালি এখানে আগে থেকেই খাবার অর্ডার করে নিতে হয়, আর তাই আমরা দেবতাখুম যাওয়ার আগেই খাবার অর্ডার করে নিই, যেন দেবতাখুম থেকে ফিরে আসার পথে আমরা লাঞ্চটা সেরে নিতে পারি। এরপর কচ্ছপতলী বাজার থেকেই দেবতাখুম যাওয়ার জন্য রাবারের জুতা এবং মোবাইলের জন্য প্লাস্টিক ব্যাগ নিয়ে নিই। এখানে আরও অনেক প্রয়োজনীয় জিনিস পাওয়া যায়, আপনারা চাইলে হাফ প্যান্ট, গামছা এগুলো এখান থেকেই কিনে নিতে পারবেন। এরপর শুরু হয় আমাদের দেবতাখুমের উদ্দেশ্যে যাত্রা। সাধারণত যেই ঝিরিপথ ধরে দেবতাখুমের দিকে আগাতে হয়, আমরা সেই পথে যাইনি, কারণ আমরা যখন কচ্ছপতলী পৌঁছাই সেই সময় সেখানে কোনো গাইড অ্যাভেলেবেল ছিল না, আর তাই আমাদের অন্য একটি গ্রুপের সাথে ট্যাগ হয়ে গাইড নিতে হয়েছিল। তো আমরা যে গ্রুপের সাথে ট্যাগ হয়ে গাইড নিয়েছিলাম, ওনারা প্রেফার করেছিলেন যে ওনাদের চাঁদের গাড়ি নিয়ে ওনারা একটা নির্দিষ্ট স্থান পর্যন্ত যাওয়ার পর বাকি পথ ওনারা হেঁটে যাবেন, অর্থাৎ সম্পূর্ণ পথ ওনারা হাঁটবেন না। আর তাই আমাদেরকেও অনেকটা বাধ্য হয়ে সিএনজি দিয়ে একটি নির্দিষ্ট স্থান পর্যন্ত যাওয়ার পর বাকি পথটুকুই শুধু হেঁটে যেতে হয়েছে। এটা অবশ্য আমার জন্য ভালোই হয়েছিল, কারণ আমি ট্র্যাক খুব একটা করতে পারি না। পুরোটা পথ হেঁটে গেলে আমার জন্য আসলেই অনেক কষ্টকর হয়ে যেত। তো যাই হোক, আমরা শুরু করলাম আমাদের পথ চলা। আঁকাবাঁকা উঁচু নিচু রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম। যেহেতু আমরা যখন গিয়েছিলাম তখন বেশ গরম ছিল, আর আমাদের অনেকটা পথ হাঁটতে হচ্ছিল, তাই আমাদের খুব পানির পিপাসা পাচ্ছিল। তো আপনারা যখন দেবতাখুম যাবেন তখন অবশ্যই ছোট একটি পানির বোতল সাথে রাখবেন।
এই মুহূর্তে আমরা আছি দেবতাখুমের ঠিক আগেই অবস্থিত শিলবান্ধা পাড়ায়, আর এটিকে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা একটি শালবন বলা চলে। দেবতাখুম ভ্রমণের ব্যাপারে আপনাদের জন্য আমার সাজেশন হলো আপনারা চেষ্টা করবেন ওয়ার্কিং ডেজে আসার জন্য, তাহলে এখানে ভিড় কম পাবেন এবং দেবতাখুমের সৌন্দর্যও উপভোগ করতে পারবেন। নতুবা আপনারা যদি ছুটির দিনে আসেন এখানে মারাত্মক ভিড় পাবেন। এবছর ছুটির দিনে দেবতাখুম বেড়াতে এসে ভিড়ের কারণে অনেকেই ভেলায় উঠতে না পেরে ফিরে গিয়েছেন। প্রায় 20 মিনিট হাঁটার পর আমরা পৌঁছালাম দেবতাখুম পয়েন্টে। সেখানে আমরা 15 মিনিটের মতো বিশ্রাম নিলাম এবং ব্যাগপত্র রেখে রওনা করলাম ভেলায় ওঠার জন্য। এখন আবার হাঁটতে হবে প্রায় 15 মিনিটের মতো। শিলবান্ধা হতে দেবতাখুম পর্যন্ত ট্রেকিং এর পথটা আসলেই অসাধারণ। ঝিরি পথ, দুপাশে পাহাড়, ঝিরি পার হওয়া, সবকিছু মিলিয়ে অসাধারণ এক অভিজ্ঞতা। এবারে আমাদের পাড়ি দিতে হবে পাথুরে রাস্তা। এই সময়ে বেশ সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ এখানে কিছু কিছু পাথর রয়েছে যেগুলো পা দেয়া মাত্রই সরে যায়, আর সে সময় দুর্ঘটনা ঘটার একটা সম্ভাবনা থেকে যায়। আর তাই এখানে একটু সাবধানে পা চালাবেন, যেন কোনো দুর্ঘটনা ঘটে আপনার আনন্দের ভ্রমণ নষ্ট না হয়। এরপর আমরা পৌঁছে গেলাম ঘাটের খুব কাছাকাছি। সাধারণত ঘাট পর্যন্ত হেঁটেই যাওয়া যায়, তবে আমরা যখন গিয়েছিলাম তখন পানি একটু বেশি থাকায় একটুখানি পথ আমাদের নৌকায় করে যেতে হয়েছে। ঘাটে যাওয়ার পরে আমাদের গাইড আমাদেরকে ভেলা ঠিক করে দেয়, আর এরপরেই আমরা প্রবেশ করি খুমের ভেতরে। দেবতাখুম সবসময় যাওয়া যায়, এর রূপ এক এক সময় এক এক রকম। বর্ষাকালে পানির প্রবাহ বেশি থাকে আর শীতকালে তা কমে যায়। বর্ষায় পানি বেশি থাকে বলে যাওয়াটা তখন বেশ কষ্টসাধ্য এবং পানির রঙও তখন স্বচ্ছ থাকে না, থাকে অনেকটাই ঘোলাটে। এছাড়া বর্ষায় ফ্ল্যাশ ফ্লাডের আশঙ্কা থাকে, আর সেই জন্যই সবচেয়ে ভালো সময় হচ্ছে বর্ষার পরবর্তী সময়। দেবতাখুম সহ বান্দরবনের যে কোনো খুম দেখতে যাওয়ার জন্য আদর্শ সময় হলো নভেম্বর থেকে এপ্রিল মাস। এই খুমের দুপাশে রয়েছে বিশাল জঙ্গল। উঁচু পাহাড়ের কারণে খুমের ভেতরে সরাসরি সূর্যের আলো পৌঁছায় না, আর তাই খুমের যত ভেতরে যাওয়া যায় ততই শীতল মনে হয়। জায়গাটি খুব শান্ত এবং কোলাহল মুক্ত। বাঁশের ভেলায় চেপে এই খুমের ভেতরে যাওয়ার সময় পর্যটকদের এক রোমাঞ্চকর অনুভূতি হয়। যেহেতু বেশ লম্বা একটি সময় ধরে আমাদের ভেলা ভাসিয়ে যেতে হবে, আর তাই আমরা অল্টারনেটিভ করে বৈঠা বাইছিলাম। ডান দিকে বৈঠা বাইলে ভেলা বাম দিকে যাবে, আর বাম দিকে বৈঠা বাইলে ভেলা ডান দিকে যাবে, আর এভাবেই আমরা এগিয়ে যেতে লাগলাম খুমের ভেতরে।
প্রথম প্রথম একটু ভয় লাগলেও পরে যতই আমরা ঘুমের ভেতরে প্রবেশ করছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম প্রকৃতির ভয়ঙ্কর সৌন্দর্য দেখে। এরপর আমরা পৌঁছে গেলাম দেবতাখুমের শেষ প্রান্তে। ভেলা থেকে নেমে আমরা সেখানে কিছুক্ষণ সময় কাটালাম। ততক্ষণে অবশ্য পানির ভয় আমার পুরোপুরি কেটে গিয়েছে। আমরা সেই সময়টা বেশ উপভোগ করলাম। এবার রওনা করলাম ফেরার জন্য। ভয়ঙ্কর সুন্দর বলতে যদি কিছু থেকে থাকে তবে নিঃসন্দেহে দেবতাখুমকে তা বলা চলে। খুমের ভেতরের বরফ শীতল পানি, পিনপতন নীরবতা, ঝিঝি পোকার বিরতিহীন ডাক, কলকল শব্দে বয়ে চলা পানি আর খুমের ভেতরের আলো ছায়ার খেলা আপনাকে নিয়ে যাবে অন্য এক জগতে। খুমের শুরু থেকে শেষ পর্যন্ত যাচ্ছিলাম আর অবাক চোখে দুপাশ দেখছিলাম। নীরবতাও যে এত সুন্দর হতে পারে তা এই খুমে না এলে জানাই হতো না। বেলা তখন 3:30। আমরা আবার পৌঁছে গেলাম দেবতাখুমের ঘাটে। তবে এবার আর দেবতাখুম দেখতে নয়, বরং ফিরে যাওয়ার জন্যই ঘাটে আসা। বান্দরবনে ছোট বড় অনেক খুম রয়েছে, যেমন থানচির আমিয়া খুম, ভেলা খুম ইত্যাদি। তবে বান্দরবনে ঘুরে দেখার মতো যত খুম রয়েছে তাদের মধ্যে দেবতাখুম সবার কাছেই খুবই জনপ্রিয়। এর কারণ হলো খুব সহজেই এই জায়গা থেকে ঘুরে আসা যায়। যাই হোক, এই পর্যায়ে চলুন দেবতাখুম ভ্রমণ ও এর সতর্কতা সম্পর্কে কিছু তথ্য জেনে নেই। কচ্ছপতলি গিয়ে আর্মি ক্যাম্পে রিপোর্ট করতে জাতীয় পরিচয়পত্র কিংবা অন্য যে কোনো ফটো আইডির ফটোকপি লাগবে। তারপরেই কিন্তু আপনারা দেবতাখুম ঢুকতে পারবেন। কচ্ছপতলি থেকে ফোনে কোনো নেটওয়ার্ক পাবেন না, তাই সেই বিষয়টি মাথায় রাখবেন। ট্রেকিং এর জন্য ট্রেকিং বুট ব্যবহার করতে পারেন। তাছাড়া চাইলে প্লাস্টিক কিংবা রাবারের স্যান্ডেলও ব্যবহার করতে পারেন। দেবতাখুমের আশেপাশে খাবারের কোনো ব্যবস্থা নেই। এই ক্ষেত্রে আপনারা যদি যাওয়ার সময় খাবার অর্ডার করে যান তাহলে ফিরে আসার পথে লাঞ্চ সেরে নিতে পারবেন। ভেলায় চড়ার জন্য লাইফ জ্যাকেট সঙ্গে করে নিয়ে যাবেন। দেবতাখুম ভ্রমণের সময় মোবাইল একটি প্লাস্টিকের ব্যাগে রাখতে হয়, কারণ এখানে আপনার মোবাইল একবার পড়ে গেলে তা কিন্তু আর খুঁজে পাওয়া সম্ভব নয়। দেবতাখুম থেকে ফিরে আসার সময় আমার খুব মন খারাপ হয়ে যাচ্ছিল, কারণ অনেকদিন ধরেই আমার ইচ্ছে ছিল দেবতাখুম আসার। তো সেই কাঙ্ক্ষিত দেবতাখুম এসে এত তাড়াতাড়ি ফিরে যেতে হচ্ছে, তাই মনটা বেশ খারাপ হয়ে যাচ্ছিল। তাছাড়া এটাই ছিল আমার প্রথম খুম ভ্রমণ, তো সবকিছু মিলিয়ে স্মৃতিতে স্মরণীয় হয়ে থাকবে আজকের দিনটি। অবশেষে আমরা চলে এলাম কচ্ছপতলি বাজারে। এবার আমাদের খাওয়া দাওয়ার পালা। আমরা চলে এলাম লিরাগাঁও রেস্টুরেন্টে। এখানে আমরা দুপুরের জন্য খাবার অর্ডার করে গিয়েছিলাম। এখানে আমরা অর্ডার করেছিলাম ব্যাম্বো চিকেনের প্যাকেজটি, যার মূল্য ছিল 400 টাকা পার পারসন। এখানের খাবারের মান আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, তবে সবচেয়ে ভালো লেগেছে তাদের আতিথেয়তা। যেই দিদি আমাদের খাবার পরিবেশন করছিলেন তিনি ছিলেন খুবই আন্তরিক।
ব্যক্তিগতভাবে তার ব্যবহার আমার কাছে খুবই ভালো লেগেছিল। তো যাই হোক, অবশেষে খাওয়া দাওয়া শেষ করে সূর্যাস্ত দেখতে দেখতে আমরা রওনা করলাম বান্দরবন শহরের উদ্দেশ্যে। আর এভাবেই শেষ হয়ে গেল আমাদের বহুল প্রতীক্ষিত দেবতাখুম ভ্রমণ। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হ্যাপি ট্রাভেলিং।